হ্যালো শ্রোতা বন্ধুরা, গল্প আনলিমিটেড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখে জানানোর জন্য অনুরোধ রইল। আর সেই সাথে আপনাদের পছন্দের যে কোনো বইয়ের নাম লিখে জানালে আমরা চেষ্টা করব আপনাদের পছন্দের বইগুলি আমাদের চ্যানেলে রাখতে। কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে আমাদেরকে উৎসাহিত করুন। থাকছে মাসুদ রানা সিরিজের বিদেশি গুপ্তচর 1 বইটির দ্বিতীয় পর্ব। অধ্যায় 3। রঞ্জন চৌধুরী। নামটা শুনলে মনে হয় কোনো ছেলে ছোকরা হবে হয়তো। আসলে বয়স 58 বছর, বেটে খাটো, ধুতি শার্ট এবং তার উপর পুরানো ছাটের কোট পরা সাদাসিধে লোকটিকে দেখলে যে কেউ মনে করবে কোনো সরকারি অফিসের হেড ক্লার্ক, বড়জোর সেকশন অফিসার। আসলে ভদ্রলোক ভারতীয় সিক্রেট সার্ভিসের চিফ। এমন তীক্ষ্ণ বুদ্ধি ডাকসেটের চিফ আর আসেনি এই ডিপার্টমেন্টে। অফিসার্স ক্যান্টিন থেকে খাওয়া সেরে লাউঞ্জের নির্জন কোণে পার্কের দিকে খোলা একটা জানালার ধারে বসলেন তিনি। বেয়ারা কফি দিয়ে গেল 1 কাপ। সেদিকে ভ্রুক্ষেপ না করে জানালা দিয়ে বাইরে চেয়ে বসে রইলেন চুপচাপ, গভীর কোনো চিন্তায় মগ্ন। কফির কাপে চুমুক না দেয়া পর্যন্ত অপেক্ষা করল রানা। তারপর উঠে গিয়ে দাঁড়ালো রঞ্জন চৌধুরী টেবিলের পাশে। এই যে, কেমন আছেন? বসতে পারি? ঝট করে রানার মুখের দিকে চাইলেন চিফ। রানাকে দেখে একটু অবাক হলো দৃষ্টিটা। মুহূর্তে সামলে নিয়ে বললেন, নিশ্চয়ই, কেমন আছেন? আমি জানতাম আপনি এতক্ষণে রওনা হয়ে গিয়েছেন ভিয়েনার পথে। কাল যাচ্ছি। বসল রানা চিফের মুখোমুখি। ওখান থেকে সোজা ফিরে আসবেন, না আরও কোথাও যাওয়ার ইচ্ছে আছে? ভাবছি একটু ভ্যানিস ঘুরে আসব। দ্যাটস গুড। ফেস্টিভ্যালটা দেখার জন্যে তো? আমি শুনেছি দারুণ নাকি ওদের লা সেনেরেন্টোলা। ফেস্টিভ্যাল সম্পর্কে আলোচনায় রানার তেমন উৎসাহ নেই লক্ষ্য করে সরাসরি রানার চোখের দিকে চাইলেন রঞ্জন চৌধুরী। ভুরু নাচালেন। কি খবর? একটা ব্যাপারে আপনার সাহায্য দরকার। ভুরু জোড়া সামান্য একটু কুঁচকে উঠেই আবার সোজা হয়ে গেল। নিশ্চয়ই নিশ্চয়ই। কি ব্যাপার? অনিল চ্যাটার্জির ব্যাপারে আমি আগ্রহী। স্থির দৃষ্টিতে রঞ্জন চৌধুরীর মুখের দিকে চেয়ে কথাটা উচ্চারণ করল রানা। আশা করেছিল এই প্রশ্ন শুনে চিফের কী প্রতিক্রিয়া হয় সেটা লক্ষ্য করলে কিছুটা আঁচ করতে পারবে সে ব্যাপারটা। কিন্তু কোনো রকম কোনো প্রতিক্রিয়া টের পাওয়া গেল না তার মধ্যে। কোটের পকেট থেকে একটা চারমিনারের প্যাকেট বের করে খুলে এগিয়ে ধরলেন তিনি রানার দিকে। রানা একটা বের করে নিতেই নিজেও ঠোঁটে লাগালেন একটা। রানার গ্যাস লাইটারের আগুনে ধরিয়ে নিলেন সিগারেট। লম্বা করে গোটা কয়েক টান দিয়ে ঠোঁট থেকে আঙুলের ফাঁকে নিয়ে এলেন সিগারেটটা। রানার চোখের উপর স্থির হলো তার দৃষ্টি। অনিল না? অনিল চ্যাটার্জি। তা আপনি তার ব্যাপারে উৎসাহী কেন? নর্দার্ন আয়ারল্যান্ডে আমরা একসঙ্গে কাজ করেছিলাম কিছুদিন। ওর সততা আর দেশপ্রেম আমাকে মুগ্ধ করেছিল। ভালো লেগেছিল ছেলেটাকে। ওর খোঁজ পাওয়া যাচ্ছে না শুনলাম। আমিও তাই শুনেছি, বললেন রঞ্জন চৌধুরী। কফির কাপে চুমুক দিলেন আরেকটা। আজকাল সব কিছুতেই ভেজাল। কফির সে স্বাদ আর নেই। সেই ছাত্রজীবন থেকে খাওয়ার পর 1 কাপ করে কফি খাওয়ার অভ্যেস। কি হয়েছে ওর? চোখ মিটমিট করলেন রঞ্জন চৌধুরী। কার কি হয়েছে? মৃদু হাসল রানা। এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনি মিস্টার চৌধুরী। অনিল নিখোঁজ। আমি জানতে চাই কি হয়েছে ওর। আমি জানি না, সত্যিই জানি না। কফির কাপে শেষ চুমুক দিয়ে উঠবার উপক্রম করলেন রঞ্জন চৌধুরী।
এবার আমাকে উঠতে হয়, অনেক কাজ পড়ে রয়েছে। সন্ধ্যের সময় আবার একটা থিয়েটার দেখার নেমন্তন্ন রয়েছে, সস্ত্রীক। অফিসের কাজে দেরি করে ফেললে একেবারে কুরুক্ষেত্র বেঁধে যাবে। কী যে মজা পায় ওরা এসবে বুঝি না। থিয়েটারে আমার কোনো দিনই বিপদে পড়েছে অনিল। দীর্ঘশ্বাস ছাড়লেন রঞ্জন চৌধুরী। বড় নাছোড়বান্দা লোক আপনি মশায়। সিগারেটে একটা টান দিয়ে বললেন, সেটা সম্ভব, আমি ঠিক জানি না, এবং সত্যি বলতে কি খুব একটা কেয়ারও করি না। উঠি এবার। একটু সামনে ঝুঁকে এলো রানা। 1 মিনিট। অনিলকে আমি সৎ ছেলে হিসেবে জানি। ওর মা আজ এসেছিলেন আমার কাছে। আপনি যদি এভাবে এড়িয়ে যান তাহলে অন্যত্র খবর সংগ্রহ করতে হবে আমার। একটু যেন থমকে গেলেন রঞ্জন চৌধুরী। দৃষ্টিটা একটু কাত করে ভাবলেন 3 সেকেন্ড। তারপর অমায়িক ভঙ্গিতে ফিরলেন রানার দিকে। ছোট্ট একটা উপদেশ দেব আপনাকে, নিজের চরকায় তেল দিন। এই ব্যাপারে আপনার কিছুই করবার নেই। ভ্যানিস যাচ্ছেন যান, ফুর্তি করে ফিরে যান নিজের দেশে। কঠোর হয়ে গেল রানার মুখটা। বলল, ধন্যবাদ। অনিলকে খুঁজে বের করতে চাই আমি। আপনার সাহায্য না পেলে অন্য রাস্তা দেখতে হবে আমাকে। রানার কথাগুলো মন দিয়ে শুনলেন রঞ্জন চৌধুরী। রানার চোখে মুখে দেখলেন অনমনীয় দৃঢ় সংকল্প। মুচকি হাসলেন তিনি। আপনাকে কোনো সাহায্য করতে পারছি না বলে দুঃখিত। শুধু এটুকু বলতে পারি, নিজের পায়ে নিজেই কুরুল মেরেছে অনিল চ্যাটার্জি। এখন আর কারো কিছু করার নেই। ওকে নিয়ে কারো মাথা ঘামানো উচিত বলে মনে করি না আমি। আপনাকে এতটা খোলাখুলি ব্যাপারটা বললাম এই জন্যে যে আমি চাই না আপনি এর মধ্যে নিজেকে জড়িয়ে জলটাকে আরও খানিকটা ঘোলাটে করে তুলুন। ইটস এ ম্যাটার অফ স্টেট। এর বেশি আর কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। এর ভেতর নাক গলাবেন না। আরও সহজ করে বলতে হবে? চৌধুরীর চোখে চোখ রাখল রানা। বলল, না, কিন্তু সন্তুষ্ট হতে পারলাম না আমি। গতকাল যে ছিল আপনাদের বিশ্বস্ত কর্মচারী, হঠাৎ আর তার ভালো মন্দে কিছুই এসে যায় না আপনাদের। চোখ উল্টে নিচ্ছেন বেমালুম। এটা কেমন উদ্ভট ঠেকছে আমার কাছে। কিন্তু সেটা আপনাদের ব্যাপার, আপনারা বুঝবেন। তবে বলতে বাধ্য হচ্ছি, অনিলের মায়ের সঙ্গে আপনারা যে ব্যবহার করেছেন, যেভাবে হ্যাস্তন্যস্ত করেছেন সন্তানের সংবাদ জানার জন্যে ব্যাকুল এক বৃদ্ধা মাকে। অবাক চোখে রানার মুখের দিকে চেয়েছিলেন রঞ্জন চৌধুরী। হঠাৎ হেসে উঠলেন। এইসব ভাবালুতা ত্যাগ করবার ট্রেনিং দেয়া হয়নি আপনাদের? এরকম সস্তা আবেগ আপনাকে কত বড় বিপদের মধ্যে ফেলতে পারে সে শিক্ষা দেননি আপনাদের চিফ। তিনি আমাদের শিখিয়েছেন সব কিছুর গোড়ার কথা মনুষ্যত্ব। এখানে কিছুর সাথে কোনো আপোষ নেই। সবার উপরে স্থান দিতে হবে একে। শিখিয়েছেন মনুষ্যত্বকে রক্ষা করতে গিয়ে প্রয়োজন হলে নিজের প্রাণটা বিসর্জন দিতে দ্বিধা করো না, কারণ এটা নষ্ট হয়ে গেলে ওই প্রাণের আর কোনো দাম থাকে না। বাঁকা করে হাসলেন রঞ্জন চৌধুরী। ইটস এ ডেঞ্জারাস গেম, মাই ডিয়ার ইয়ং ম্যান। হয় মারো নয় মরো। ওইসব ভাবালুতা হয়তো বই পুস্তকে বেশ মানানসই মনে হতে পারে, বাট নট ইন প্র্যাকটিক্যাল ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এনিওয়ে, আপনি বা আপনার চিফ যদি ভাবজগতে বিচরণ করে আনন্দ লাভ করেন, আমার আপত্তির কিছু নেই। আপনাদের ভাবের বোঝা আমাদের ঘাড়ে না চাপলেই আমরা খুশি হব। যাই হোক, আপনার শেষ প্রশ্নটার উত্তর দিয়েই আমি উঠব। অনিলের মার সঙ্গে যে ব্যবহার করতে আমরা বাধ্য হয়েছি, সেটা আমাদের দোষ মনে করলে আপনি মস্ত ভুল করবেন। অনিল যা করেছে সেটা করার আগে তার একবার মায়ের কথা ভাবা উচিত ছিল। চলি, দেখা হবে। চলে গেলেন রঞ্জন চৌধুরী। এক দুর্ভেদ্য দুর্গ।
স্নেহমায়া মমতা ঢুকতে পারবে না ওখানে, এমনই করা পাহারা। অ্যাস্ট্রেতে টিপে মারল রানা চারমিনারটা। অনিল সম্পর্কে কিছুই বলেননি চৌধুরী। তবু কয়েকটা টুকরো কথার তাৎপর্য মনে মনে বিচার না করে পারল না সে। বোঝা যাচ্ছে অনিলের নিখোঁজ হওয়া সম্পর্কে এরা পরিষ্কারভাবে জানে। এটা ভারতের রাষ্ট্রীয় ব্যাপার স্বীকার করেছেন চৌধুরী। নিজের পায়ে কুড়ুল মেরেছে অনিল, এখন কারও কিছু করবার নেই। ভাবনার কথা। মনে মনে স্থির করল রানা, এদের হয়তো করবার কিছুই নেই, কিন্তু আমার করবার কিছু থাকতেও পারে। আশাবাদী হওয়াই ভালো। মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্সের কল্যাণ দাশগুপ্তের কাছে গিয়েও ঠিক একই রকম ধাক্কা খেল রানা। একটি কথাও বের করা গেল না। অনিলের ব্যাপারে কিছুই জানে না তারা। ঠেসে ধরায় বলল খোঁজখবর নিয়ে সপ্তাহখানেক পরে জানাবার চেষ্টা করবে। উঠে আসার আগে উপদেশ দিল, আমার মনে হয় তোমার এ ব্যাপারে নাক না গলানোই ভালো। এ থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ হবে। অনিল সম্পর্কে কিছুই যদি না জানবে তাহলে এই উপদেশ কি করে দিচ্ছে জিজ্ঞেস করায় লজ্জিত হাসি হেসে বলেছে, তোমার যা খুশি ভাবতে পারো, আমি এর বেশি আর কোনো সাহায্য করতে পারছি না রানা। ইন্টেলিজেন্সের ডিআইজি সত্যেন বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে তার অজান্তে দু একটা তথ্যের ভাঙ্গা অংশ উদ্ধার করা গেল মাত্র। আর বিশেষ কিছুই উপকার হলো না। সবারই ইঙ্গিত যেদিকে সেটা মেনে নিতে কেমন যেন দ্বিধা হচ্ছে রানার। অনিলকে বিশ্বাসঘাতক রাষ্ট্রদ্রোহী ভাবতে পারছে না কিছুতেই। সত্যেনবাবু স্বীকার করেছেন যে অনিলের মার পিছনে গোয়েন্দা লাগানো হয়েছে। কিন্তু কেন? পাসপোর্ট যখন আটকে দেয়া গেছে তখন মিসেস অরুণা চ্যাটার্জি যে দেশের বাইরে যেতে পারছেন না সেটা নিশ্চিত। তাহলে কি ওরা সবাই আশা করছে গোপনে অনিল দেখা করবে ওর সঙ্গে? কি হয়েছে অনিলের? ধরা পড়েছে কারো হাতে, নাকি আনুগত্য পরিবর্তন করেছে? কার্ডটার কথা ভাবল রানা। আটকে গেছি, ছুটতে পারছি না, শরীরটাও খারাপ। এর মানে কি? হয় বন্দি হয়েছে, নয় লুকিয়ে আছে কোথাও ভ্যানিসের কাছাকাছি, খুব সম্ভব আহত অবস্থায়। অথচ ভারতীয় এমবেসিতে গিয়ে উঠতে পারছে না সাহায্যের জন্যে। রানার কাছে সাহায্য চাওয়া যায়, কিন্তু তার নিজের দেশের সরকারের কাছে সাহায্য চাওয়া যায় না কেন? নানান কথা ভাবতে ভাবতে ফিরে এলো রানা হোটেলে। ঘরে ঢুকেই থমকে গেল রানা। একটা সোফায় বসে পায়ের ওপর পা তুলে আরাম করে বসে সিগারেট ফুঁকছে বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চিফ অ্যাডমিনিস্ট্রেটর শ্রীমান হাতকাটা সোহেল। রানা থমকে দাঁড়াতেই এক চোখ বন্ধ করে সিগারেটটা ধরল সে রানার বুক লক্ষ্য করে। হ্যান্ডস আপ, এক চুল নড়লেই তোমার মাথার খুলি। রানাকে তেড়ে আসতে দেখে এক লাফে সোফাটা ডিঙিয়ে ওপারে গিয়ে দাঁড়ালো। চোখ মুখ পাকিয়ে সিগারেটটা ধরে রেখেছে সে এখনও রানার বুকের দিকে। কোথায় ছিলে এতক্ষণ? তোর তাতে কী রে শালা? তুই চোরের মতো ঢুকেছিস কেন আমার ঘরে? চোপড়াও ইতর কাহিকে, এটা তোর ঘর? জানিস তুই তোর সমস্ত হোটেলের বিল কাকে পে করতে হয়? এই বান্দাকে। এই ঘর আমার। সে তো খুব ভালো কথা, তবে আর সোফার আড়ালে কেন? সামনে এসো না চাঁদ। মারবি না তো? ঠিক আছে, মাপ করে দিলাম। যা বলবার সংক্ষেপে বলে দূর হয়ে যা, কাজ আছে মেলা। আশ্বাস পেয়ে আবার সোফা টপকে এপারে চলে এলো সোহেল। বসল দুজন। ইন্ডিয়া কিংয়ের প্যাকেট বাড়িয়ে ধরল সোহেল রানার দিকে। পুরো প্যাকেটটাই মেরে দেবার ইচ্ছে ছিল রানার, কিন্তু খুলে দেখল মাত্র একটা সিগারেট রয়েছে ওর মধ্যে। রানাকে নিরাশ হতে দেখে হাসল সোহেল। আঙুল দিয়ে দেখালো নিজের ফুলে থাকা বুক পকেট। আগেই সব সিগারেট বের করে পকেটে রেখেছে সে। রানা সিগারেট ধরিয়ে নিতেই কাজের কথা এলো সোহেল। আমাকে পাঠানো হয়েছে তোর বস হিসেবে, তোকে একটু ধমক ধমক দেওয়ার জন্যে।
আজকের ফ্লাইট ক্যান্সেল করলি কেন? নিজের কাজ ফেলে কী গোলমাল পাকাতে শুরু করেছিস তুই এখানে বলতো? কি করেছি? এমন একটা ব্যাপারে অনর্থক নিজেকে জড়াতে যাচ্ছিস যার সঙ্গে তোর বা বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। তোকে সাবধান করে দেওয়ার হুকুম হয়েছে আমার উপর, তাই নাকি? ধীরে সুস্থে ধরালো রানা সিগারেটটা। তা কে পাঠালো তোকে? বুড়ু। বিস্মিত হলো রানা। কি বললি? বুড়ু। একই সুরে পুনরাবৃত্তি করল সোহেল। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের চিফ মেজর জেনারেল রাহাত খান। এইবার ব্যাপারটা হৃদয়ঙ্গম করা গেছে? একটু থেমে আরও একটু ব্যাখ্যা করল সোহেল। আমি এসব কিছুই জানি না। সন্ধ্যার ফ্লাইটে দিল্লি যাওয়ার কথা। হঠাৎ ৮ ঘন্টা আগে বড় সাহেবের মেসেজ এলো। খুব সম্ভব রঞ্জন চৌধুরী যোগাযোগ করেছিল ঢাকায় বড় সাহেবের সঙ্গে। ওদের ধারণা তুই অনর্থক তোর নোংরা নাক গলাচ্ছিস ওদের ঘরোয়া ব্যাপারে। বিরক্তিকর মাছির মতো ভন ভন করছিস ওদের চারপাশে। ওরা চায় তুই যেন তোর দামি মাথাটা অন্যখানে গিয়ে ঘামাস। হাসির ভঙ্গি করল রানা। ঠাট্টা করছিস? তোর ভগ্নিপতি হিসেবে সে রাইট আমার আছে, কিন্তু ঠাট্টা নয় দোস্ত। প্রয়োজন হলে গাড়টা চালাবে এরা। অত্যন্ত সিরিয়াস ব্যাপার। কথাগুলো বলতে বলতে টের পেল সোহেল ক্রমে কঠোর হয়ে যাচ্ছে রানার চোখ মুখ। বিপদ সংকেত টের পেয়ে চট করে যোগ করল, দেখ রানা, তুই ভালো করেই জানিস তোকে বিরত করবার উপায় নেই, কিন্তু দুই দেশের সম্পর্কের কথাটাও তো ভাবতে হবে। আমার যা মনে হচ্ছে ব্যাপারটার মধ্যে প্যাচ আছে। খুবই উঁচু লেভেলের ব্যাপার। এ ব্যাপারে তোর আগ্রহ দেখে এরা ভয়ানকভাবে চঞ্চল হয়ে উঠেছে। ঠিক ভীমরুলের চাকে ঢিল পড়ার মতো অবস্থা। কোন ব্যাপারে আমার এত আগ্রহ দেখতে পাচ্ছে এরা? যেন রীতিমতো অবাক হয়ে গেছে এমনি ভাব করল রানা। বুঝতে পেরেছে সে এখন ভান না করলে কথা আদায় করা যাবে না সোহেলের কাছ থেকে। বার কয়েক চোখ মিটমিট করল সোহেল। তুই জানিস না কোন ব্যাপারে কথা হচ্ছে? অনিল বলে একটা ছেলেকে চিনি। তার মা এসেছিলেন আজ। ওকে পাওয়া যাচ্ছে না। কথা দিয়েছি সম্ভব হলে খোঁজ করে বের করার চেষ্টা করব ওকে। ব্যাস এই। কেন যে এতে রঞ্জন চৌধুরী বা মেজর জেনারেলের এত হাঁসফাঁসানি শুরু হয়ে গেছে বুঝতে পারছি না। তোর জানা নেই যে অনিল চ্যাটার্জি সিক্রেট সার্ভিসের লোক? তাতে কি এসে গেল? সিক্রেট সার্ভিসের লোক বিপদে পড়ে না? টোকিও থেকে তোকে ছাড়িয়ে নিয়ে আসিনি একবার? আমি দেশদ্রোহী ছিলাম না। স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে সোহেল রানার চোখের দিকে। অনিল চ্যাটার্জি দেশদ্রোহী? তা আমি জানি না। সব কথা আমাকে ভেঙে বলার প্রয়োজন বোধ করেনি মেজর জেনারেল। তবে এটুকু আজ করছি, চৌধুরী তাকে তাই বুঝিয়েছে। খুব সম্ভব ধরা পড়েছে সে কোনো ইন্টারেস্টেড পার্টির হাতে, অথবা যোগ দিয়েছে ওদের সঙ্গে স্বেচ্ছায়। চৌধুরীর কাছে দুটোই সমান। অনেক গোপন তথ্য বেরিয়ে পড়বে অনিল মুখ খুললে। আমার বিশ্বাস মুখ খুলেছে অনিল। খানিক চুপচাপ সিগারেট টানল রানা। তারপর জিজ্ঞেস করল, অতএব? অতএব বুঝতেই পারছ, তোমার উপকারের উৎসাহ একটু দমন করতে হবে। এটা অফিসিয়াল অর্ডার। যদি ভায়োলেট করো নিজ দায়িত্বে করবে। আর বিদেশে যদি কোনো বিপদে পড়ো দৌড়ে গিয়ে যে এমবিসিতে উঠবে সেটা চলবে না। ইটালির কোথাও বাংলাদেশ বা ভারতীয় এমবিসিতে আশ্রয় মিলবে না তোমার। উঠে দাঁড়ালো সোহেল। হাত বাড়িয়ে দিল রানার দিকে। কি জানাবো বুড়ু মিয়াকে? কবুল? জানিয়ে দিস, ভেবে দেখব আমি। এটাও বলিস এক অসহায় মা সাহায্য চেয়েছিল রানার কাছে তার সন্তানের মহা বিপদের সময়। মুখোমুখি দাঁড়িয়ে দুই বন্ধু চেয়ে রইল পরস্পরের চোখের দিকে। ইস্পাতের মতো দৃঢ় দুই পুরুষ। মেজর জেনারেল রাহাত খানের
নিজ হাতের গড়া বাংলাদেশের 2 সোনার টুকরো। সোহেলের ডান চোখটা সামান্য একটু ছোট হয়ে আবার সমান হয়ে গেল। হাত ছেড়ে দিয়ে দরজার দিকে এগুলো সোহেল লম্বা পা ফেলে। কোটের একটা হাত দুলছে কেবল, আরেকটা হাত ঝুলে আছে স্থির হয়ে। ছোট্ট একটা ভাড়াটে বাড়ি, পশুপতি বসু লেনের শেষ মাথায়। সন্ধ্যের একটু আগে পৌঁছালো রানা। ট্যাক্সি বিদায় করে দিয়ে কড়া নাড়ল। দরজা খুলেই রানাকে দেখে মধুর হাসি ফুটে উঠল মায়ের মুখে। এসো বাবা, এসো, ভিতরে এসো। সাদা মাঠা একটা ড্রয়িং রুমে রানাকে বসিয়ে এক্ষুনি কাজটা সেরে আসছি বলে চলে গেলেন ঠাকুর ঘরের দিকে। রানা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ঘরটা। দেয়ালে ঝোলানো অনিলের বাবার ছবি, বুকশেলফ ভর্তি বিপ্লবাত্মক বই, খটখটে টেবিল চেয়ার, সব কিছুতেই মধ্যবিত্ত পরিবারের ছাপ। রাজনৈতিক চেতনা এবং আদর্শবাদের ছাপও টের পেল রানা। বৃদ্ধা এসে বসলেন। মনে মনে গুছিয়ে নিল রানা। তেমন কোনো সংবাদ সংগ্রহ করতে পারিনি, কিন্তু কয়েকটা তথ্য জানতে পেরেছি। ঠিক কতটা আপনাকে বলা উচিত বুঝতে পারছি না। আমি সহ্য করতে পারবো বাবা, যা জেনেছ বিনা দ্বিধায় বলতে পারো। রানা বুঝল। মনটা শক্ত করে নিয়ে বসলেন বৃদ্ধা ঋজু ভঙ্গিতে। ভরসা পেল। শুরু করল। কয়েকজন লোকের সঙ্গে দেখা করে জানতে পারলাম ও গুপ্তচর বিভাগের কর্মচারী হিসেবে গিয়েছিল রোমে, এবং একটা কিছু অঘটন ঘটেছে। চোখ বুজে 1 সেকেন্ড টিপে রেখে আবার খুললেন বৃদ্ধা। সত্যিই তাহলে বিপদের মধ্যে আছে অনিল? ধরা পড়েছে, তাই না? একটু ইতস্তত করে রানা বলল, সেটা কেউ বলতে রাজি নয়। তবে আমার মনে হয় ধরা পড়েনি ও। ধরা পড়লে কার্ডটা পাঠাতে পারত না। কিন্তু কার্ডটা নকলও হতে পারে, কিংবা ওকে দিয়ে জোর করে লিখানো হয়ে থাকতে পারে আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরাবার জন্য। যদি কার্ডটা নকল না হয় কিংবা গায়ের জোরে লিখানো না হয়ে থাকে, তাহলে আমার বিশ্বাস এখনও মুক্ত আছে ও। খুব সম্ভব লুকিয়ে আছে কোথাও। এরা কোনো রকম সাহায্য করবে না অনিলকে? নিজের হাতের দিকে চেয়ে বললেন বৃদ্ধা। মনে হয় না। আমিও যেন কোনো রকম সাহায্য করতে না পারি, সেজন্যে অনিলের ব্যাপারে খোঁজ খবর করতে দেখেই এরা ঢাকায় আমার হেড অফিসের সাথে যোগাযোগ করেছে। আমার উপর হুকুম হয়েছে যেন নিজের কাজ সেরে ফিরে আসি, যেন অনিলের ব্যাপারে নাক না গলাই। এরকম ব্যবহারের নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার পিছনেও পুলিশ লাগানো হয়েছে। তোমার কি মনে হয় অনিল এদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? আমি আপনার কাছে এসেছি আজ বিশেষ করে এই কথাটাই জানাবার জন্যে। সরাসরি চাইল রানা বৃদ্ধার মুখের দিকে। অনিলকে আমার চেয়ে অনেক ভালো করে চেনেন আপনি। আপনার কি মনে হয় ওর দ্বারা এ কাজ করা সম্ভব? থমকে গেলেন বৃদ্ধা কয়েক সেকেন্ড। বড় কঠিন প্রশ্ন করলে বাবা। কোনো মাকে তার নিজের ছেলের সম্পর্কে এ প্রশ্ন করতে নেই। তবু তুমি যখন জানতে চাইছ, আমি সততার সাথে তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। খানিকক্ষণ চুপ করে থেকে কি যেন ভাবলেন বৃদ্ধা, মাথা নিচু করে। তারপর চাইলেন রানার চোখে। না, এ কাজ অনিলের পক্ষে অসম্ভব। ও যে পরিবারের ছেলে, যে আদর্শের ছত্রছায়ায় মানুষ হয়েছে, কখনোই ও এ কাজ করতে পারে না। গল্পটির আজকের পর্ব এখানেই শেষ হলো। আল্লাহ হাফেজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর গল্পগুলি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। সবার জন্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।